আজ একটা গল্প বলব, এক সন্ন্যাসীর বৈপ্লবিক গবেষণার গল্প। ঊনবিংশ শতাব্দীর ৮০-এর দশকে মিওসিস ও মাইটোসিসের মাধ্যমে যথাক্রমে শিশুর জন্ম ও শরীরে বাড়বাড়ন্তের বিষয়ে একটি প্রাথমিক ধারণার উৎপত্তি হল। সেই দশকেই এক অজানা ব্রহ্মচারী সন্ন্যাসী বিজ্ঞানীদের অগোচরে এক গির্জার কোষ গৃহে মারা গেলেন। তার এক প্রজন্ম আগে এই সন্ন্যাসী প্রজনন ও উত্তরাধিকারের বিষয়ে বৈপ্লবিক আবিষ্কার করেন, কিন্তু কেউ তার মূল্য বোঝেননি। বাস্তবে আবিষ্কারটি হারিয়ে গেল। ৩৫ বছর পর আবিষ্কারটি আবিষ্কার হলো। ডারউইন বিশ্ব পরিক্রমা করেছেন। কোষ বিজ্ঞানীরা অনুবীক্ষণে চোখ রেখে অদৃশ্য জগৎ দেখেছেন। এই সন্ন্যাসী কিন্তু এক ছোট্ট বাগানে বসেই ডারউইনবাদ ও কোষতত্ত্বের মেলবন্ধনের সেই আসল গবেষণাটি করলেন। সন্ন্যাসী বিজ্ঞানীটির নাম গ্রেগর মেন্ডেল। বাকল্যান্ড, ফ্লেমিং, হেন্সলো, স্পালাঞ্জানির ইতিহাস ইঙ্গিত করে যে ইউরোপীয় ধর্মযাজকদের গবেষণার বিরুদ্ধে বিশেষ বিধিনিষেধ ছিল না। মেন্ডেল, বিশেষত গৃহত্যাগী মঙ্ক অস্ট্রিয়াবাসী গ্রেগর জোহান মেন্ডেল, মধ্য ইউরোপের ব্রুন শহরে অগুস্টিনীয় মঠে ২১ বছর বয়সে যোগ দেন। সন্ত অগুস্টিন ৪র্থ-৫ম শতাব্দীর অন্যতম খ্রিস্টীয় তাত্ত্বিক। সম্ভবত প্রথম জীবনে বস্তুবাদী নাস্তিক ভাবাসম্পন্ন হওয়ার কারণেই তিনি যখন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হলেন, তখন ধর্মতত্ত্ব ও প্রসারের সঙ্গে শিক্ষা ও গবেষণার প্রসারেও যুক্ত ছিলেন। মেন্ডেল অগুস্টিনীয় মঠে গবেষণা করেন অনুকূল পরিবেশে। মঠে ভর্তি হওয়ার ১ বছর আগে ডারউইন গ্রামে চলে গেছেন এবং ১৮৮১-তে তার শেষ বই প্রকাশ করে পরের বছর গতায়ু হয়েছেন। ১৮৮২-৮৩-তে মাইটোসিস ও মিওসিস আবিষ্কার হলো এবং পরের বছর মেন্ডেল গতায়ু হলেন। এদের ত্রিধারার গবেষণা আলাদা ধারায় চলছিল, কিন্তু তারা কত কাছাকাছি ছিলেন বুঝতে পারেননি। পিতার ফলের বাগানে খেতে খামারের অভিজ্ঞতার ফলে বালক মেন্ডেলের উদ্ভিদ ও কৃষির বিষয়ে আগ্রহ জন্মেছিল। ২ বছর প্রকৃতিবিজ্ঞানে শিক্ষার পর কোনো গতানুগতিক বৃত্তির বদলে মঠে যোগ দিয়ে সেখানে জীবন কাটালেন। মঠে ৪ বছর সন্ন্যাসব্রত শিক্ষার সময় কিছু বিজ্ঞান পড়লেন এবং এর ভিত্তিতেই এক স্কুলে গ্রিক ও গণিতের বদলি শিক্ষকের কাজ করলেন। স্থায়ীভাবে শিক্ষকতার জন্য বিধিবদ্ধ প্রশংসাপত্রের প্রয়োজন। তার জন্য ১৮৫০-এ শিক্ষক বৃত্তির পরীক্ষায় বসলেন, কিন্তু প্রকৃতির পরিহাস, তিনি ফেল করলেন। তা উদ্ভিদ ও ভূবিদ্যায় সবচাইতে কম পেলেন। তিনি এখন কি করবেন সেই বিষয়ে মঠাধ্যক্ষের সঙ্গে কথা বললেন। সহৃদয় মহানুভব অ্যাবট এই সন্ধিক্ষণে মেন্ডেলকে ২ বছরের বৃত্তি দিয়ে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, প্রাণীবিদ্যা ও উদ্ভিদবিদ্যা শেখার ব্যবস্থা করলেন। তাদের মধ্যে কি আলাপচারিতা হয়েছিল জানা নেই। ২ বছর পর ফিরে এসে ব্রুনের কারিগরি উচ্চ বিদ্যালয়ে প্রকৃতিবিজ্ঞানের শিক্ষকতার কাজ নিলেন ১৮৬৮ পর্যন্ত, যেদিন তিনি নিজেই মঠের অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন। আশ্চর্য, তিনি কখনো শিক্ষক বৃত্তির পরীক্ষায় পাশ করতে পারেননি। মঠে একটি ছোট্ট বাগান ছিল। কল্পনার চোখে দেখছি দুজন জোব্বাধারী সন্ন্যাসী গির্জার কোনো অলিন্দে, অধ্যক্ষের অফিসে বা বাগানের পাশে মৃদু স্বরে ধীরে ধীরে হয়তোবা পায়চারি করতে করতে কথা বলে চলেছেন। মঠাধ্যক্ষ কি ভেবেছিলেন জানা নেই। এই ছোট্ট বাগানটি কিন্তু মেন্ডেলের হেফাজতে চলে এলো, যেখানে তিনি তার জগৎবিখ্যাত গবেষণা করলেন। অবশ্য তিনি তার নিজের আনন্দের জন্যই গবেষণা করেন। এক সহজ অনুকূল বৈজ্ঞানিক পরিমণ্ডলও পেয়েছিলেন। তার সহশিক্ষকেরা
অনেকেই বিজ্ঞানের শিক্ষক। 1852 খ্রিস্টাব্দে তারা প্রকৃতি বিজ্ঞান সমিতি, ন্যাচারাল সায়েন্স সোসাইটি স্থাপনা করলেন। সমিতি ও গির্জার গ্রন্থাগারে প্রয়োজনীয় বিজ্ঞান বিষয়ক বই ছিল। মেন্ডেল নিজেই অনেক বই, বিশেষত ডারউইনের বই কিনেছিলেন, যার পাতার পাশে মেন্ডেল তার মন্তব্য লিখে রেখেছেন দেখা যায়। তার কাজের জন্য শান্ত নিরুপদ্রব পরিবেশের প্রয়োজন। 24 ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস। তার সন্ন্যাসী ভ্রাতারা, সহযোগী শিক্ষকেরা এবং শহরবাসীরা তাকে এতই ভালোবাসতেন যে তার গবেষণায় কোনো ব্যাঘাত আসেনি। মঠের ছোট্ট বাগানে মেন্ডেল উদ্ভিদ সংকরায়নের গবেষণা শুরু করেন 1856 খ্রিস্টাব্দে। তখনও ডারউইন ভেবে চলেছেন কবে তার গবেষণা প্রকাশ করবেন। বাস্তবে দুজনের মধ্যে সাক্ষাৎ তো দূরের কথা, পত্রালাপও হয়নি। মেন্ডেলের গবেষণার মূল ভিত্তি ছিল ক্রস ফার্টিলাইজেশন, অর্থাৎ বদল সংকরায়ন। এক পরিবারের ভাই ও বোনের সঙ্গে অন্য এক পরিবারের যথাক্রমে বোন ও ভাইয়ের বিয়েকে বলা হয় বদল সম্বন্ধ। বদল সম্বন্ধ ক্রস ফার্টিলাইজেশনের মতোই এক জাতির ফুলের পুংকেশর ও গর্ভকেশরের সঙ্গে ভিন্ন জাতের ফুলের যথাক্রমে গর্ভকেশর ও পুংকেশরের পাল্টাপাল্টি সংকরায়ন। পূর্বসূরিদের গবেষণার তুলনায় মেন্ডেলের কাজের দুটি ধারায় সার্বিক তফাৎ ছিল। প্রথমত, সাধারণ সর্বাঙ্গীন বর্ণনার বদলে সহজ দৃষ্টিগ্রাহ্য একজোড়া বৈশিষ্ট্য বা চরিত্রের দিকে নজর দিলেন। যেমন পার্পেল বনাম সাদা ফুল, লম্বা বনাম খাটোলতা। দ্বিতীয়ত, প্রত্যেক প্রজন্মে দ্বৈত চরিত্রের প্রত্যেকটির গণনা করে তালিকা তৈরি করে পরিসংখ্যান করেন। বীজ প্রজনন ব্যবসায়ীদের কাছে খোঁজ করে বিশুদ্ধ মটরশুঁটির বীজ আনালেন। বহু প্রজন্মবধি একই জাতের পরাগকণা সেই জাতের গর্ভকেশরে নিষেক করলে, অর্থাৎ স্বপরাগযোগ করলে একই চরিত্রের শুদ্ধ বীজ পাওয়া যায়। বেশ কয়েক জোড়া ভিন্ন চরিত্রের শুদ্ধ বীজের সংগ্রহ হয়েছিল, যেমন পার্পেল বনাম সাদা ফুলের বীজ, দীর্ঘ বনাম খাটো লতার বীজ, হলুদ বীজ বনাম সবুজ বীজ, গোল বীজ বনাম বলিযুক্ত বা কুঞ্চিত বীজ, পাতায় বা বোঁটায় রঙের উপস্থিতি বনাম রঙহীন বীজ। দীর্ঘ 10 বছর লাগিয়ে দিলেন গবেষণা শেষ করতে। বহু প্রজন্মের সংকর মটরশুঁটির উৎপাদন করে প্রতি প্রজন্মে ফসল তোলার সময় প্রত্যেকটি বীজ, ফুল ও লতার রং ও আকৃতি নথিবদ্ধ করলেন। প্রথম প্রজন্মে দেখা গেল মাতা ও পিতার কোনো একটি চরিত্রের বিশেষ একটি রূপ ফুটে উঠেছে, অন্য রূপটি অপ্রকাশিত। যেমন হলুদ ও সবুজ বীজের সংকরে দেখা গেল সবকটি হলুদ রঙের। পার্পেল ও সাদা ফুলের সংকরে সব ফুলেই পার্পেলের বাহার দেখা গেল। মেন্ডেল সিদ্ধান্ত করলেন যে হলুদ ও পার্পেল দুটি প্রধান রূপ, অর্থাৎ ডমিনেন্ট, এবং সবুজ ও সাদা দুটি প্রচ্ছন্ন রূপের, অর্থাৎ রিসিসিভ, যা ফুটে উঠতে পারেনি কিন্তু হারিয়েও যায়নি। প্রচ্ছন্ন রূপটি প্রধান রূপের প্রভাবে আড়াল থেকে গেছে। প্রমাণ পাওয়া গেল প্রথম প্রজন্মের আপাত প্রধান রূপ বিশিষ্ট সংকরগুলির স্বপরাগযোগ করে। দ্বিতীয় প্রজন্মে দেখা গেল নিভৃত চরিত্রের অর্থাৎ প্রচ্ছন্ন রূপের এবার বিকাশ হয়েছে, অর্থাৎ সবুজ ও হলুদ বীজ এবং সাদা ও পার্পেল ফুলের দেখা মিলল। উপরন্তু সবসময়ই এই রূপগুলির ফলন এক বিশেষ অনুপাতে হচ্ছে। প্রধান রূপ 75% এবং নিভৃত রূপ বা রিসিসিভ
ক্যারেক্টার 25%, অর্থাৎ 3:1 অনুপাতে। মেন্ডেল ক্রমশ জটিল ও জটিলতর পরীক্ষা আরম্ভ করলেন। সবশেষে মেন্ডেল সিদ্ধান্ত করলেন যে মাতা পিতার উভয়েরই যৌনকোষে একসারি জোড়ায় জোড়ায় সূক্ষ্ম কণা আছে, যা উত্তরাধিকারের সূত্রে পিতার একটি ও মাতার একটি পরের প্রজন্মে প্রতিস্থাপিত হয়ে তাদের ক্ষেত্রেও সমপরিমাণ কণার সারি গঠন করে। 30 বছর বাদে ওয়াইজম্যান যেমন বলেছিলেন, মাতা ও পিতার ক্রোমোজোমের অর্ধেকের মিলনে নতুন প্রজন্মের উদ্ভব হওয়াটি স্বাভাবিক। মেন্ডেল কণাগুলির নামকরণ করলেন ফ্যাক্টর। ল্যাটিন ভাষায় ফ্যাক্ট এর অর্থ কর্ম, ফ্যাক্টর কর্মী বা ঘটক। আমাদের দেশে নীল চাষের কারখানার কর্মীদের ফ্যাক্টর বলা হতো। মেন্ডেলের আবিষ্কারের প্রায় 50 বছর পর 1909 খ্রিস্টাব্দে উইলেম লুডভিগ জোহানসেন কণাগুলির জিন নামকরণ করলেন। শব্দটি জেনেসিস এর সংক্ষিপ্ত রূপ, বাংলায় প্রজনন কণা বলা যেতে পারে। মেন্ডেল মটরশুঁটির গুণাগুণের উত্তরাধিকারের গবেষণায় দুটি ঘটনা লক্ষ্য করেছেন। প্রথমত, স্বাধীন একক চরিত্র বা বৈশিষ্ট্য, ইন্ডিপেন্ডেন্ট ইউনিট ক্যারেক্টার্স, যেমন নাকের গড়ন, চোখের গড়ন ইত্যাদির স্বাধীন অমিশ্রিত উত্তরাধিকার। দ্বিতীয়ত, আধিপত্যের ঘটনা, অ্যাক্ট অফ ডমিনেন্স, যেমন কোনো বৈশিষ্ট্যের একটি রূপ অন্য রূপের তুলনায় প্রাধান্য পাবে, অন্যটি প্রচ্ছন্ন থাকবে। পর্যবেক্ষণ দুটির ভিত্তিতে মেন্ডেলের নামে পরিচিত দুটি সাধারণ নিয়মের প্রচলন হয়েছে। প্রথম, মেন্ডেলীয় নিয়ম, যা পৃথকীকরণের নিয়ম নামে পরিচিত। পৃথকীকরণের নিয়ম অনুসারে যে বৈশিষ্ট্যের দুটি রূপ আছে তার একটি মাত্র পরের প্রজন্মে এক বিশেষ অনুপাতে দেখা যাবে। প্রধান অর্থাৎ ডমিনেন্ট ও নিভৃত অর্থাৎ রিসেসিভ রূপের অনুপাতের তালিকায় যেমন দেখানো হয়েছে। দ্বিতীয় মেন্ডেলীয় নিয়ম স্বাধীন ভাগাভাগির নিয়ম, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এর মতে এক জোড়া চরিত্রের একটি রূপের প্রকাশ অন্য কোনো জোড়ার চরিত্রের প্রকাশের সঙ্গে সম্পর্কহীন। যেমন হলুদ ও সবুজ বীজের প্রকাশের সঙ্গে গোল ও কুঞ্চিত ফুলের প্রকাশের কোনো সম্পর্ক নেই। যেমন নাক খাদা বা টিকলো হতে পারে, কিন্তু তার সঙ্গে চোখের মণির রং নীল বা বাদামি হবে, তার কোনো সম্পর্ক নেই। মেন্ডেল হেরে গেলেন ও হারিয়ে গেলেন। 11 বছর পর 1865 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি ও 8 মার্চ ব্রুনের প্রকৃতিবিজ্ঞান সমিতির সভায় মেন্ডেল তার গবেষণাপত্রটি পেশ করলেন। পরের বছর উদ্ভিদের সংকরায়ন, প্ল্যান্ট হাইব্রিডাইজেশন গবেষণাপত্রটি সমিতির পত্রিকায় ছেপে প্রথমত ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিলি করা হলো। ভূমিকায় মেন্ডেল দাবি করলেন, এ পর্যন্ত বহু পরিমাণে যা পরীক্ষা হয়েছে তার মধ্যে কোনো একটিও এত বেশি পরিমাণে এবং এমনভাবে করা হয়নি যার দ্বারা পৃথক রূপের প্রজন্মের সংখ্যা নির্ণয় অথবা পৃথক রূপগুলির প্রজন্ম অনুসারে তালিকা করা অথবা নিশ্চিত রূপে পরিসংখ্যান করা সম্ভব। যেন একটা চ্যালেঞ্জ। কিন্তু হাই, মেন্ডেলের বক্তব্য কেউ মানলেন না। তখনকার প্রখ্যাত সুইস উদ্ভিদবিদ কার্ল উইলেম ফন নাগেলিকে মেন্ডেল তার গবেষণাপত্র পাঠিয়েছিলেন। ডারউইনকে পাঠানো বোধহয় সঙ্গত ছিল, কিন্তু তা বোধহয় হয়ে ওঠেনি। নাগেলি পরাগ, কোষতত্ত্ব ইত্যাদি বিষয়ে গবেষণা করছেন, কিন্তু উদ্ভিদ বিষয়ে তার কতগুলি পুরনো বদ্ধমূল ধারণা ছিল,
জীববিদ্যায় পরিসংখ্যানের চল প্রায় ছিলই না, তখনও মিওসিসের আবিষ্কার ভবিষ্যতের গর্ভে। এইসব কারণে নাগেলি ও অন্যান্য গবেষকরা মেন্ডেলের গবেষণার মর্ম বুঝতে পারেননি। অত্যন্ত সংক্ষিপ্ত শিরোনামের বদলে যদি তখনকার প্রথামতো দীর্ঘ শিরোনাম থাকত, তা হলেও হয়তো কোনো অনুসন্ধানপ্রিয় গবেষকের নজরে আসত। নাগেলি নিজে গবেষণা না করে মেন্ডেলকে দিয়ে এক বিশেষ উদ্ভিদের সংকরায়নের গবেষণা করালেন। কিন্তু যে উদ্ভিদটিকে বাছা হয়েছিল, হকউইট, সেটি অপুংজনিক। প্রজননের জন্য পুং যৌনকোষের প্রয়োজন হয় না। এদের প্রজনন হয় সোমাটিক পার্থেনোজেনেসিস পদ্ধতিতে। গ্রিক ভাষায় সোমাটিক এর অর্থ দৈহিক। পার্থেনস হলো কুমারী। গ্রিক দেবী এথেনার নামই ছিল এথেন পার্থেনস, এথেনা দ্য ভার্জিন। মেন্ডেল পুংকেশর ও গর্ভকেশরের সংকরায়ন করেছেন। যেখানে পুংকেশরের বালাই নেই, সেখানে স্বভাবতই মেন্ডেলের দ্বিতীয় গবেষণা নেতিবাচক হয়েছিল। 1869 খ্রিস্টাব্দে 3 বছর পর গবেষণাপত্র ছাপা হলো। তারপর সবাই মেন্ডেলকে ভুলে গেল। মেন্ডেল হেরে গেলেন এবং এক প্রজন্ম হারিয়ে গেলেন। 1868-তে মঠাধ্যক্ষ নির্বাচিত হলেন এবং গবেষণার জগৎ থেকে সরে এলেন। মেন্ডেলের খোঁজ পাওয়া গেল। 30 বছর পেরিয়ে গেল, এক প্রজন্ম। 1 বছর পর নতুন শতাব্দীর প্রথম বছর থেকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হবে। 19বিংশ শতাব্দীর শেষ বছরে মার্চ, এপ্রিল ও জুনে 3 গবেষকের একই ধারার গবেষণাপত্রের প্রকাশ হলো। হল্যান্ডের হুগো দি ভ্রিস মার্চ মাসে, জার্মানির কার্ল করেন্স এপ্রিলে এবং অস্ট্রিয়ার এরিক সেরম্যাক জুন মাসে। দ্য ভ্রিস প্রায় 8 বছর নিজের গবেষণার পর মেন্ডেলের গবেষণাপত্রটির খোঁজ পেলেন এবং বুঝলেন যে তার নিজের গবেষণা মেন্ডেল ইতিমধ্যে করে ফেলেছেন। করেন্স লিখেছেন যে তিনি ভেবেছিলেন যে তিনি এক নতুন আবিষ্কার করছেন, কিন্তু দ্য ভ্রিসের লেখা পড়ে মেন্ডেলের খোঁজ পেলেন। সেরম্যাক লিখেছেন যে তার গবেষণাপত্রটি সংশোধন করার সময় দ্য ভ্রিস ও করেন্সের লেখা দুটি দেখার পর তার গবেষণার সারাংশ মাত্র প্রকাশ করেছেন। দ্য ভ্রিস যদি মেন্ডেলের আবিষ্কার চেপে রাখতেন, তাহলে হয়তো মেন্ডেল নিখোঁজ হয়ে থাকতেন এবং দ্য ভ্রিস বিখ্যাত হতে পারতেন। ডারউইনের আবিষ্কারকে সম্মান জানিয়ে হেনরি ওয়ালেস যে ভদ্রতাবোধের পরিচয় দিয়েছিলেন, দ্য ভ্রিসের ভদ্রতাবোধও তার সঙ্গে তুলনীয়। অনেকের ধারণা যে মেন্ডেলের ব্যাখ্যায় এই 3 জনকে প্রভাবিত করেছিল। তার সপক্ষে কোনো প্রমাণ নেই। কোষতত্ত্বের জ্ঞান সে সময় যে পর্যায়ে এসেছিল, তার পরিণামে মেন্ডেলের অবর্তমানেও প্রজনন তত্ত্বের আবিষ্কার অবশ্যম্ভাবী ছিল বলে অনেকে মনে করেন। আশ্চর্য, লোকে হাটনকে 1 প্রজন্ম ভুলেছিল। ডারউইন 1 প্রজন্ম বসেই রইলেন। মেন্ডেল 1 প্রজন্ম হারিয়ে গেলেন। সব মিলিয়ে 100 বছরে 3 প্রজন্মের অপচয় ক্রমবিকাশ তত্ত্বের অগ্রগতিকে আটকে রেখেছিল। ভিন্ন দৃষ্টিতে এও আশ্চর্য যে সে সময় অফুরন্ত মহাকালের কাছে 100 বছর এক লহমা মাত্র। উইলিয়াম বেটসন দ্য ভ্রিসের অনুরূপ গবেষণা করে 1900 খ্রিস্টাব্দে মেন্ডেলের গবেষণার আবিষ্কারের পর দেখলেন যে তার গবেষণাও মেন্ডেলের নিয়মে ব্যাখ্যা করা যায়। ক্রোমোজোম ও মেন্ডেলিজমের সংযোগে যে নতুন প্রজনন বিদ্যার উদ্ভব হলো, বেটসন তার নাম দিলেন জেনেটিক্স, বাংলায় প্রজনন বিদ্যা।